শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে একবার ওয়েলকাম। রাত হলে ডব্লিউবিএসআই প্রিলিমিনারি পরীক্ষা সমস্ত ক্যান্ডিডেটকে পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক, অনেক অনেক আম, আহ, তোমাদের জন্য বেস্ট উইশেস রইল। তোমাদের সকলের খুব ভালো পরীক্ষা হোক, এটাই চাই। তো দেখানো যে বেশ কিছু জিনিস আমি করাবো, রিভিশন করিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই, যেহেতু ভয় পাওয়ার কিছু নেই। যারা প্রিপারেশন নিয়েছো আজকে, শুধু এই 5-6 মাস পড়েছে বলবো না, যে অন্তত পক্ষে 1-2 বছর ধরে যারা একটা প্রিপারেশন নিচ্ছ, সিরিয়াস ক্যান্ডিডেট, তাদেরকে অবশ্যই নিরাশ করবে না, আশাহত হবে না, অবশ্যই পরীক্ষা ভালো হবে। শুধুমাত্র এই কটা দিন ভালো পড়তে পারোনি, বা হয়তো এখন পড়তে পারোনি, বা ভুলে যাচ্ছে বলে চিন্তার কিছু নেই, এমন হয়তো হবে। দেখবে যে একটা কম্পিটিটিভ এক্সামিনেশন এখন ক্লিয়ার করা মানে হচ্ছে এতদিন ধরে জীবনের যে বাস্তব অভিজ্ঞতা তুমি সঞ্চয় করেছো, সেই সমস্ত জিনিসও তোমার কাজে লাগবে। শুধু পুঁথিগত বিদ্যা বা এটা পড়নি ওটা পড়নি বলে তা নয়। তার কারণ যে ম্যাথ রিজনিং এখানে একটা বেস্ট, একটা ভাইটাল পয়েন্ট। যে ম্যাথ রিজনিং এ কেউ যদি অন্তত 20-40 না হলে যদি অন্তত 35 যদি করে দিতে পারে, তাহলেই জানবে যে সে কাট অফের অনেক কাছাকাছি জায়গায় চলে গেল। তো এই জায়গাটাতে অতটা মাথা বোঝাই করার ব্যাপার নেই, তাই ম্যাথ রিজনিংটাকে খুব ভালো করে মাথা শান্ত করে পড়বে। যা যা করেছো, যে যে চ্যাপ্টার যে সমস্ত করেছো, সেইগুলোকে মাথা শান্ত করে পড়তে হবে। জিকের উপরে আর কিছু এখন করা নেই। জিকে যেগুলো পারবে পারবে, না পারবে না পারবে। কিছু কিছু 4-5টা যেগুলো কনফিউশন হবে, যেরকম কোশ্চেনের ক্ষেত্রে কিছু রিস্ক নিতে পারো। তো মোটামুটি একটা এইটুকু দিতে হবে যে ইজি টু মডারেট সবসময় কোশ্চেন লেভেল যেটা হয়, ইজি টু মডারেট কোশ্চেন লেভেল হয়। অ্যাজ এ ইউআর ক্যাটাগরি মোটামুটি 70 একটা অ্যাটেম্প করে এসো, ভালো একটা অ্যাকিউরেসি নিয়ে। মোটামুটি এরকম থাকলে পরেই 70 অ্যাটেম্প করলে 130-35 হলে অবশ্যই একটা পাস করার চান্স থাকবে। তো দেখে নাও যে কিছু কিছু কোশ্চেন আমি প্রথমে আজকে বলবো যে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা হচ্ছে পরিবেশ বিদ্যা নিয়ে বেশ কিছু পয়েন্ট আমি উল্লেখ করছি। যে পরিবেশ বিদ্যা আমার একটা সাবজেক্ট, এখান থেকে হয়তো খুব কম প্রশ্ন আসে, কিন্তু পড়াটাও খুব সিলেক্টিভ পড়া, আমি বলে দিচ্ছি, সেই সিলেক্টিভের মধ্যে এলে আসবে। তো প্রথম দেখো যে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন যেটা, সেটা হচ্ছে যে বসুন্ধরা সম্মেলন সুইডেনের স্টকহোমে হয়েছিল প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন যেটা, সেটা হচ্ছে সুইডেনের স্টকহোমে হয়েছিল 1972 সালে। এরপরে যেটা বসুন্ধরা সম্মেলন 1992 সালে হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, আয়োজন করেছিল ইউনাইটেড নেশনস কনফারেন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। পরিবেশ সংক্রান্ত 21টি কর্মসূচি এখানে গৃহীত হয়েছিল। এটাকে এজেন্ডা 21 বলা হয় বসুন্ধরা সম্মেলনকে। এরপর নেক্সট হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল যেটা 1987 সালে হয়েছিল কানাডার মন্ট্রিল শহরে। এখানে কি বলা হয়েছিল, 2050 সালের মধ্যে ক্লোরোফ্লোর নির্গমনের হ্রাস করে ওজোন স্তর ধ্বংস মোকাবিলা করা। তো এটাই তোমাকে কোশ্চেন দিতে পারে যে ওজোন স্তর ধ্বংস মোকাবিলা বা ক্লোরোফ্লোরো কার্বন হ্রাস, সেটা কোন তোমার হচ্ছে প্রোটোকলের সঙ্গে যুক্ত। তো সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকলের সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে কিয়োটো প্রোটোকল, যেটা হয়েছিল 1997 সাল। কিয়োটো প্রোটোকল হচ্ছে 1997 সালে হয়েছিল। কিয়োটো প্রোটোকল হচ্ছে জাপানের কিয়োটো শহরে হয়েছিল। 2020 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার 50% হ্রাস করা, এটা লক্ষ্যমাত্রা ছিল। অর্থাৎ গ্রিনহাউস গ্যাস কমানো, সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকল। আর মন্ট্রিল প্রোটোকল হচ্ছে ওজোন স্তর ধ্বংস মোকাবিলা। ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে 3 ডিসেম্বর হয়েছিল। দায়ী যে যৌগটার নাম, তার নাম হচ্ছে মিক, মানে হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। 1986 সালে ইউক্রেনে ঘটেছিল চেরনোবেল দুর্ঘটনা। চিপকো আন্দোলন, চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা আন্দোলন, অর্থাৎ গাছ কাটার বিরুদ্ধে 1973 সালে বন সংরক্ষণের জন্য উত্তরাখণ্ডের গাড়োয়াল প্রদেশে মহিলাদের দ্বারা প্রথমে শুরু হয়েছিল আন্দোলন। প্রধান নেতা ছিল সুন্দরলাল বহুগুণা সরলাবেন, তারপর হচ্ছে নীরাবেন। সাইলেন্ট ভ্যালি, যেটা হচ্ছে কোথায় অবস্থিত, এই প্রশ্নটাও আছে, কেরালাতে অবস্থিত। রাজস্থানে বিষ্ণোই আন্দোলন শুরু হয়েছিল, যার নেতা ছিল শম্ভুজি। নর্মদা বাঁচাও, এই আন্দোলনের নেতা ছিলেন মৃধা পাটকার। এবার হলে ব্ল্যাকফুট ডিজিজ, যেটা হচ্ছে পানীয় জলের সর্বাধিক মাত্রা, আর্সেনিকের সর্বাধিক মাত্রা। এটা একটা জিনিস দিতে পারে যে কি কারণের জন্য ব্ল্যাকফুট ডিজিজ হয়, সেটা হচ্ছে আর্সেনিক দূষণ। বা হচ্ছে সর্বাধিক মাত্রা, যেটা ম্যাক্সিমাম পারমিসিবল 0.05 মিলিগ্রাম পার লিটার, প্রতি লিটার জলে হচ্ছে পানীয় জলে 0.05 মিলিগ্রাম। এর থেকে বেশি হলে হাত ও পায়ের তলা কালো কালো ছোপ ছোপ হয়ে যায়, একে ব্ল্যাকফুট ডিজিজ বলা হয়। ফ্লুরোসিস, ফ্লুরাইডের সর্বাধিক মাত্রা হচ্ছে 1.5 মিলিগ্রাম পার লিটার। এর থেকে বেশি হলে দাঁতের মাড়ি ক্ষয়ে যায় এবং হাত পা হাড় বেঁকে যায়, একে নকনি সিনড্রোম বলা হয়। নেক্সট হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের প্রধান মুখ্য দূষক কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ফ্লোরাইড। এটা নিয়ে কনফিউশন হতে পারে যে কোনটি মুখ্য দূষক বা মুখ্য দূষক নয় বলবে। মানে সরাসরি যারা বায়ুমণ্ডল ঘটায়, 1 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। আর গৌণ দূষক যারা সরাসরি ঘটায় না, যেমন হচ্ছে ওজন, প্যানের পুরো নাম হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট।
দেখো, এনভায়রনমেন্টাল স্টাডিজ এর আরো তো অনেক জিনিস আছে, কিন্তু এই মুহূর্তে তো এত কিছু করা যাবে না। তাই যতটুকু করলে 1-2 নম্বর পাওয়া যেতে পারে সেই জিনিসটুকু আলোচনা করে দিলাম। এবার দেখো যে ইকোনমিক্সের পোর্শন কমন জিনিসগুলো আমি আলোচনা করছি না, অর্থাৎ কোন বিপ্লব কিসের সঙ্গে জড়িত বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ওই জায়গা থেকে প্রশ্ন আসে, আশা করি সবাই জানো তোমরা। একটু অন্যদিকে বলছি যে একটুকে স্ট্যাটিকের মধ্যেও ফেলতে পারো, যেমন হচ্ছে আইআরডিএ অর্থাৎ দি ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এটা হচ্ছে ভারতের বীমা সংক্রান্ত বিষয়কে নিয়ন্ত্রণ করে। 1999 সালে আইন পাস হয়, 2000 সালে 19শে এপ্রিল এটা গঠিত হয়। এর প্রধান দপ্তর যেটা রয়েছে বর্তমানে সেটা হচ্ছে তেলেঙ্গানা। সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জের নাম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। 1875 সালে এই কোশ্চেনটাও আসে। পুরনো স্টক এক্সচেঞ্জের নাম বোম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই, 1875 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1991 সালে শেরওয়ানি কমিটির সুপারিশে 1992 সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠিত হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসি গঠিত হয়। নেক্সট হচ্ছে সেবি। সেবির পুরো নাম কি? যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা 1988 সালে 12 এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল। এর প্রধান কার্যালয় রয়েছে কোথায়? মুম্বাইয়ে। ভারতের সর্ববৃহৎ মিউচুয়াল ফান্ড বর্তমানে হচ্ছে এসবিআই। এরপর হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড। এবার দেখো যে এই জায়গা থেকে হয়তো প্রশ্ন একটা সম্ভাবনা থেকে যেতে পারে, সেটা হচ্ছে সরাসরি ডাইরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ ট্যাক্স কর এবং হচ্ছে পরোক্ষ কর। বাংলায় থাকলে প্রত্যক্ষ থাকবে ডাইরেক্ট, আর ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ। তো দেখো যে ডাইরেক্ট ট্যাক্স যেগুলো সরাসরি ট্যাক্স নেওয়া হয়, 1 নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স অর্থাৎ আয় কর। তারপর হচ্ছে কর্পোরেট ট্যাক্স, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, ব্যাংকিং ক্যাশ ট্রানজাকশন, গিফট ট্যাক্স, এইগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট কোনগুলো? ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স এবং হচ্ছে এক্সপোর্ট ডিউটি। এবার চলে এসে বায়োলজি পোর্শনে। বায়োলজি দেখো যে উদ্ভিদ জগৎ যেগুলো আছে, এক্সাম্পল গুলো শুধু জাস্ট করে রাখো। অ্যালগি বা শৈবাল বিভাগ, ক্লামাইডোমোনাস এবং হচ্ছে স্পাইরোগাইরা, এদেরকে অ্যালগি বা শৈবাল বলা হয়। ব্রায়োফাইটা বা মস কিসে পড়ছে? রিক্সিয়া এবং হচ্ছে পোগোনেটাম। রিক্সিয়া এবং হচ্ছে পোগোনেটাম, এটা হচ্ছে ব্রায়োফাইটা বা হচ্ছে মস বিভাগের অন্তর্গত। টিরিডোফাইটা এবং হচ্ছে ফার্ন। টেরিডোফাইটা বা হচ্ছে ফার্ন, এটা হচ্ছে ড্রয়পটেরিস এবং হচ্ছে লাইকোপোডিয়াম। ড্রয়পটেরিস এবং হচ্ছে লাইকোপোডিয়াম। নেক্সট হচ্ছে জিমনোস্পার্ম বা হচ্ছে ব্যক্তবীজী। জিমনোস্পার্ম বা হচ্ছে ব্যক্তবীজী, পাইনাস এবং হচ্ছে সাইকাস। পাইনাস এবং সাইকাস। অ্যাঞ্জিওস্পার্ম এবং হচ্ছে গুপ্তবীজী। অ্যাঞ্জিওস্পার্ম বা হচ্ছে গুপ্তবীজী, আম, লিচু, ধান এবং হচ্ছে গম। প্রাণী রাজ্য পরিফেরা। পরিফেরা হচ্ছে সাইকন, বাথস্পঞ্জ। নিডেরিয়া হচ্ছে হাইড্রা জেলিফিশ। নিডারিয়া হচ্ছে হাইড্রা জেলিফিশ। টিনোফোরা হচ্ছে বোরো হার্মিফোরা। প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস হচ্ছে ফিতাকৃমি, প্ল্যানেরিয়া। অ্যাস্কেলমিনথিস। অ্যাস্কেলমিনথিস হচ্ছে গোলকৃমি, কোদকৃমি। নেক্সট হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা হচ্ছে কেঁচোজোক। কেঁচোজোক অ্যানিলিডা পর্বের মধ্যে পড়ছে। এরপর হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে আরশোলা মৌমাছি। এবং মোলাস্কা। মোলাস্কা হচ্ছে কি? যে শামুক। মোলাস্কা পর্বের মধ্যে পড়ছে ঝিনুক এবং হচ্ছে আপেল শামুক। নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াস হচ্ছে আদর্শ কোষের সব থেকে বড় অঙ্গাণু। আদর্শ কোষের সব থেকে বড় অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস, যেটা রবার্ট ব্রাউন 1831 সালে প্রতিষ্ঠা করেন। নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। তার কারণ হচ্ছে এখানে সব ধরনের জৈবিক ক্রিয়া যেগুলো সেইগুলো নিয়ন্ত্রিত হয় বলে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। নেক্সট চলে এসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া বিজ্ঞানী বেন্ডা 1898 সালে আবিষ্কার করেন। এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। একটু যদি ডেপথে যাও তাহলে দেখতে পারো যে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার গায়ে দানাগুলিকে পার্সনের অধ একক বলে। একটু ডেপথে গেলে এরকম দিতে পারে যে পার্সনের অধ একক কোথায় আছে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার গায়ে। আর অন্তঃপর্দার গায়ের দানাগুলিকে অক্সিজম দানা বা হচ্ছে F0 F1 দানা বলা হয়। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গায়ে যে দানা থাকে সেগুলিকে অক্সিজম বা হচ্ছে F0 F1 দানা বলা হয়। নেক্সট হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয়? সুইসাইড ব্যাগ বা হচ্ছে আত্মঘাতী থলি বলা হয়। এবং আরো একটি এর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোষে গৃহীত খাদ্যবস্তুকে লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে এটা পাচিত করে। এবার দেখো প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টিড হচ্ছে সবুজ বর্ণের হয়। এখানে কি হয়? সালোক সংশ্লেষ ঘটে। নেক্সট হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। ক্রোমো মানে হচ্ছে কি? সবুজ ছাড়া অন্যান্য বর্ণ। সবুজ ছাড়া অন্যান্য বর্ণ, যেমন হলুদ হতে পারে, কমলা হতে পারে, লাল হতে পারে। এই ক্রোমোপ্লাস্টিডের কাজ হচ্ছে কি? বিভিন্ন অঙ্গের বর্ণ গঠন ও পরাগযোগে সাহায্য করা। বিভিন্ন অঙ্গের বর্ণ গঠন ও পরাগযোগে সাহায্য করা। আর লিউকোপ্লাস্ট হচ্ছে কি? লিউকোপ্লাস্টিড বর্ণহীন হয়। এটা এটা খাদ্য সঞ্চয় করে রাখে। রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। সেন্ট্রোজোম কি করে? সেন্ট্রোজোম বেমতন্তু গঠনে সাহায্য করে।
পরের পয়েন্ট দেখো যে প্রাণীদের শ্বাস অঙ্গ দেহতলের দেহতলের মাধ্যমে কারা কারা শ্বাস নেয়? অ্যামিবা, প্যারামিসিয়াম, হাইড্রা, স্পঞ্জ। শ্বাসনালী সেটা কি যে পতঙ্গ হচ্ছে শ্বাসনালী আছে। ফুলকা হচ্ছে রুই, কাতলা, চিংড়ি, শামুক মাছ। অতিরিক্ত শ্বাসযন্ত্রের কাজের থাকে কই, শিঙি, মাগুরের থাকে। ফুসফুস হচ্ছে উভচর, পক্ষী, সরীসৃপ শ্রেণীর মানুষরা হচ্ছে ফুসফুসের মাধ্যমে নেয়। তো এই ফুসফুস থেকে একটু ছোট্ট করে সেই জন্য বলে দিই যে ফুসফুস এটা মানুষের দুটি বক্ষ গহ্বরের মধ্যে হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত, ত্রিকোণ আকার বা শঙ্খবাকার হয়, গোলাপি রং দেখতে অনেকটা, প্লুরা নামক আবরণ দ্বারা এটা দিতে পারে ফুসফুসের আবরণীকে কি বলা হয়? প্লুরা নামক আবরণ দ্বারা ফুসফুস আবৃত থাকে। পুষ্টি থেকে তো একটা প্রশ্ন চলে আসে, কার্বোহাইড্রেট বা শর্করা যেটা আছে, দেখো এই কার্বোহাইড্রেট বা শর্করার 1 গ্রাম জারণে কি হয়? 4.1 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়, 4.1 কিলোক্যালোরি শক্তি। প্রোটিন অনেকভাবে 4.1 থাকে বা হচ্ছে 4.2 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আর ফ্যাট কি হচ্ছে? ফ্যাটের 1 গ্রাম জারণে 9.3 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়, 9.3 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। ভিটামিন, দেখো ভিটামিনের আরেকটা নাম কি হচ্ছে? খাদ্যপ্রাণ বলা হয়, ভিটামিনকে খাদ্যপ্রাণ বলা হয়। 1921 সালে বিজ্ঞানী কাশ্মীর ফাঙ্ক এর নামকরণ করেছিলেন। ভিটামিন দুই প্রকারের, একটা হচ্ছে জলে দ্রাব্য মানে বি কমপ্লেক্স সি, আর ফ্যাটে দ্রাব্য হচ্ছে ADE-কে। তো এগুলো রাসায়নিক নামগুলো অনেক সময় পড়ে। মানে হচ্ছে এই রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, এটা রেটিনা মানে রাতকানা বা হচ্ছে অন্ধত্ব রোগ প্রতিরোধ করে। ভিটামিন ডি এর নাম হচ্ছে কি? ক্যালসিফেরল, এটা এর অভাবে ছোটদের রিকেটও হচ্ছে, বড়দের অস্টিওম্যালাসিয়া রোগ হয়। এর রাসায়নিক নাম কি হচ্ছে? টেকোফেরল, মানবদেহের বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে, মাতৃস্তনে দুগ্ধক্ষরণ বৃদ্ধি করে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা হচ্ছে ন্যাপথোকুইনন, এটি রক্তে প্রথম মিনের মাত্রা স্বাভাবিক রাখে এবং রক্ততঞ্চনে সহায়তা করে। বি কমপ্লেক্স, দেখো বি ওয়ান এর নাম হচ্ছে কি? থিয়ামিন। নেক্সট হচ্ছে বি টু এর রাসায়নিক নাম কি হচ্ছে? রাইবোফ্লাভিন, এর অভাবে ত্বকের সমস্যা, তারপরে হচ্ছে ঠোঁটের কোণে ফাটল ইত্যাদি দেখা যেতে পারে। বি3, এখানে একটু গন্ডগোল হচ্ছে, বি3 যেটা এটা হচ্ছে নিয়াসিন, বি3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। আর বি5 হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড হচ্ছে বি5। এইগুলোর রাসায়নিক নাম যেগুলো আছে সেইগুলোই গুরুত্বপূর্ণ, রাসায়নিক নামগুলোই মনে রাখবে। বি সিক্স এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। বি সেভেন হচ্ছে বায়োটিন, এটা ত্বকের সমস্যা বা চুল পড়া, এটা একটু মনে রাখতে পারো, ইম্পর্টেন্ট আছে। বি নাইন এর রাসায়নিক নাম হচ্ছে ফোলিক অ্যাসিড। আর বি12 হচ্ছে সায়ানোকোবালামিন, এর অভাবে স্নায়বিক সমস্যা বা হচ্ছে রক্তাল্পতা হতে পারে। সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবে হচ্ছে স্কারভি রোগ হয়। এবার চলে এসো হরমোন, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার হরমোন। তো অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এর প্রধান কাজ যেটা দেখো যে পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ বেড়ে যায়, এই কারণের জন্য ডিম্বাশয় ফলে পরিণত হয়, অক্সিনের প্রভাবে নিষেক ছাড়া ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই ধরনের ফল বীজহীন হয়, একে পার্থেনোকার্পি বলা হয়। নেক্সট হচ্ছে জিব্বেরেলিনের প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায়, বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায়। এবং হচ্ছে আঙুর, আপেল, নাশপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠন এবং ফলের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে, সেটা হচ্ছে জিব্বেরেলিন। নেক্সট হচ্ছে সাইটোকাইনিন নারকেল, ডাবের জলে, টমেটো, ভুট্টার শস্যে পাওয়া যায়। পাতাকে চিরদিন সবুজ রাখে, অর্থাৎ বার্ধক্য প্রতিরোধ করে। ফ্লোরিজেন এক প্রকারের প্রকল্পিত হরমোন যা গাছের ফুল ফোটাতে সাহায্য করে। আর ইথিলিন এক প্রকারের গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে। নেক্সট পয়েন্টে চলে আসো, সেটা হচ্ছে প্রভুগ্রন্থি বলা হয় কাকে? সেটা হচ্ছে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়। আবার পিটুইটারিকে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, তাই হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থি বলা হয়। তাহলে ভালো করে বুঝে যাও যে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়, আর পিটুইটারিকে আবার নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, তাই হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থি বলা হয়। এই পিটুইটারি থেকেই নির্গত হচ্ছে একটা হরমোন যার নাম হচ্ছে ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, বা আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এর অভাবে কি হয়? যে ঘন ঘন প্রস্রাব হয়, একে বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ বলা হয়। নেক্সট হচ্ছে থাইরক্সিন হরমোন, থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোনের অভাবে শিশুদের হাঁটাচলা কথা বলা দেরিতে হয়, একে বলা হচ্ছে ক্রেটিনিজম রোগ বলা হয়।
এবং বড়দের ক্ষেত্রে যেটা হয় সেটা বড়দের ক্ষেত্রে বলা হয় মিক্সিডিমা। আর বেশি ক্ষরণে, এটা কম ক্ষরণে, অধিক ক্ষরণে কি হচ্ছে গলগণ্ড বা হচ্ছে গয়টার রোগ হয়। নেক্সট হচ্ছে ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন কি করে, এটা অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে গঠিত হয়। প্রতি 100 ml রক্তে গ্লুকোজের যেটা স্বাভাবিক মাত্রা সেটা হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম। তো ইনসুলিন সবসময় কি করে, গ্লুকোজের যে স্বাভাবিক মাত্রা সেটাকে বজায় রাখার চেষ্টা করে। ইনসুলিনের কম ক্ষরণের কারণে এর মাত্রা 150-এর বেশি ছাড়িয়ে গেলে দেহে বিভিন্ন সমস্যা হয়। একে মধুমেহ বা হচ্ছে ডায়াবেটিস মিলিটাস রোগ বলা হয়। মধুমেহ বা ডায়াবেটিস মিলিটাস রোগ বলা হয়। নেক্সট হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন এটা কি করে, যে রাগ, দুঃখ, ভয়, বিভিন্ন জরুরিকালীন পরিস্থিতিতে কি করে, এটি এই ধরনের ক্ষরণ বেড়ে যায় এবং সেটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। সেই জন্য কি জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন। আর একটা জিনিস সেটা হচ্ছে আপাতকালীন হরমোন বলা হয়। জরুরিকালীন, সংকটকালীন বা হচ্ছে আপাতকালীন হরমোন বলা হয়। তো আরেকটা প্রশ্ন এখান থেকে দিতে পারে যে হৃদস্পন্দন কে বাড়ায়, হৃদস্পন্দনকে কে বাড়িয়ে দেয় বা রক্তচাপকে কে বাড়িয়ে দেয়, সেটাই হচ্ছে অ্যাড্রিনালিন। নেক্সট চলে আসে কোষ বিভাজন, সেল ডিভিশন। কোষ বিভাজন তিনটে পদ্ধতিতে হয়। একটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন মানে হচ্ছে কোথায় ঘটে, যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এককোষী জীবদেহে ঘটে। এখানে নিউক্লিয় পর্দার অবলিপ্তি হয় না বা ক্রোমোজোম বেমতন্তু গঠিত হয় না। এক্ষেত্রে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। তো 1 নম্বর কোশ্চেন দিতে পারে, সেটা হচ্ছে অ্যামাইটোসিস নিচের কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এককোষীদের ক্ষেত্রে। বা দিতে পারে যে কোন কোষ বিভাজনে কোনো ক্রোমোজোম গঠিত হয় না, সেটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোনো ক্রোমোজোম গঠিত হয় না। নেক্সট হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়, সমবিভাজন বলা হয়। সমবিভাজন বলা হয়। কোথায় ঘটে আগে দেখে নিই এটা। মাইটোসিস কোষ বিভাজন যেটা, সেটা হচ্ছে কাণ্ডমূলের অগ্রভাগে পাতার বর্ধনশীল এলাকায়, পাতার বর্ধনশীল এলাকায় নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধির সময়, অঙ্গজ জনন এবং অযৌন জননের সময় এটা ঘটে। একে সমবিভাজন বলা হয়। তার কারণ হচ্ছে এই কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে বলে একে সদৃশ কোষ বিভাজন বলা হয়। অর্থাৎ যদি একটা 2n সংখ্যক মাতৃকোষ থাকে, তাহলে অপত্য কোষ যেটা উৎপন্ন হবে সেটাও হচ্ছে 2n সংখ্যকই থাকবে ক্রোমোজোম, সেই জন্য একে সমবিভাজন বলা হয়। অর্থাৎ এখানে মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের যা থাকে অপত্য কোষেও একই থাকে, সেই জন্য একে সদৃশ বিভাজন বা সমবিভাজন বলা হয়। নেক্সট হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনে কি হয়, জনন মাতৃকোষ দুবার পরপর বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি হয় এবং এখানে ক্রোমোজোম যেটা হয় সেটা হচ্ছে মাতৃকোষের থেকে অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। মাতৃকোষ যদি 2n সংখ্যক থাকে, তাহলে ক্রোমোজোম অপত্য কোষে কি হবে, n সংখ্যক হয়ে যায়। এই কারণের জন্য একে হ্রাস বিভাজন বলা হয়। বা এটা দিতে পারে যে কোন কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে সেটা দেখা যায় প্রাণীদের শুক্রাশয় এবং হচ্ছে ডিম্বাশয়ে। প্রাণীদের শুক্রাশয় এবং ডিম্বাশয় এই প্রক্রিয়া জনন মাতৃকোষে জনন কোষ সৃষ্টির সময় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। অযৌন জনন। অযৌন জননের প্রধান রেণুর সাহায্যে, অযৌন জননের একক হচ্ছে রেণুর সাহায্যে দেহ কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি, অযৌন জনন। এই অযৌন জননের বিভিন্ন ভাগ আছে, যেমন 1 নম্বর হচ্ছে বিভাজন পদ্ধতিতে কারা করে, আমিবা, ইউগ্লিনা। কোরকোদগম পদ্ধতিতে করে ইস্ট, হাইড্রা। খণ্ডীভবন পদ্ধতিতে করে স্পাইরোগাইরা, তারামাছ, সাগরকুসুম। রেণু উৎপাদনের মাধ্যমে করে শৈবাল, ছত্রাক, মসফান। পুনরুৎপাদনের মাধ্যমে করে প্ল্যানেরিয়া। অযৌন জনন একইভাবে একক, যেটা রেণুর সাহায্যে করে, সেরকম যৌন জনন যেগুলো হয় সেইগুলো যৌন জননের ক্ষেত্রে প্রধান হচ্ছে গ্যামেটের মুখ্য ভূমিকা। গ্যামেট মুখ্য ভূমিকা পালন করে এবং এটি যৌন জনন হচ্ছে অবশ্যই মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। অঙ্গজ জনন এখান থেকে দেখবে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আস্থানিক মূল। অঙ্গজ মানে অঙ্গ কেটে দিয়ে হয়, যেমন হচ্ছে আস্থানিক মূল মানে শতমূলী রাং আলু। তারপরে যে আস্থানিক মুকুল, এটা যদি ভুলে যাও একটা জিনিস মনে রাখবে, মুকুল মানে হচ্ছে পাতা। তো হচ্ছে যেমন হচ্ছে পাথরকুচি। তারপরে কাণ্ড, আলু, আদা, ওল। অর্থাৎ আমরা আলু, আদা, ওল এই যেগুলো খাই সেগুলো হচ্ছে কাণ্ড খাই। বংশগতির জনককে দেখো, গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে বংশগতির জনক। বংশগতির পরীক্ষার জন্য তিনি মটর গাছকে বেছে নিয়েছিলেন বংশগতির পরীক্ষার জন্য। একসঙ্কর জননের জিনোটাইপ অনুপাত কি হচ্ছে 1:2:1, ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1। একসঙ্কর জননটা মনে রাখলেই হবে, দ্বিসংকর জনন আশা করি পড়বে না, করতে হবে না।
অভিযোজন এবং হচ্ছে অভিব্যক্তি, এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে জৈব অভিব্যক্তির জনক কে, সেটা হচ্ছে ল্যামার্ক। জৈব অভিব্যক্তির জনক হচ্ছে ল্যামার্ক, তার লেখা বইয়ের নাম হচ্ছে কি ফিলোজফিক জুলজিক, ফিলোজফিক জুলজিক। আর প্রাকৃতিক নির্বাচনের বাদের জনক হচ্ছে ডারউইন। অভিব্যক্তি হচ্ছে ল্যামার্ক আর প্রাকৃতিক নির্বাচনবাদের জনক হচ্ছে ডারউইন। তার লেখা বইয়ের নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আর একটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে এই ডারউইনের যে তত্ত্বগুলো আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম এবং হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন বা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন বাদ তো বললামই, সেটা সরাসরি হচ্ছে, বা অস্তিত্বের জন্য সংগ্রাম এটা কার তত্ত্ব এটাও দিতে পারে। তো অস্তিত্বের জন্য সংগ্রাম এবং হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন এটা হচ্ছে ডারউইনের তত্ত্ব। নেক্সট দেখো যে ওয়ার্ল্ড জিওগ্রাফি। ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রথমে আসছি সেটা হচ্ছে নদ নদী। অবশ্যই ইন্ডিয়ান জিওগ্রাফি বা ইন্ডিয়ান ভারতের নদ নদী, এগুলো তো পড়তে হবে, আশা করি এগুলো পড়ে নিয়েছো। তো প্রথমে আসছে দেখো দৈর্ঘ্য অনুযায়ী, তো দৈর্ঘ্য অনুযায়ী সব থেকে পৃথিবীর দীর্ঘতম নদী যেটা সেটা হচ্ছে নীল, 6,650 কিমি। কোথা থেকে উৎপন্ন হয়েছে? আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ থেকে। এরপর হচ্ছে আমাজন। আমাজন হচ্ছে দৈর্ঘ্যে বলতে পারো দ্বিতীয়, যদি বলা হয় দ্বিতীয় দীর্ঘতম নদী তাহলে হচ্ছে আমাজন। কিন্তু অবশ্যই আমাজন হচ্ছে আবার বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম নদী যদি বলা হয়, কারণ এটা দৈর্ঘ্য প্রস্থ চারিদিক থেকে বৃহত্তম, সেটা হচ্ছে আমাজন। অর্থাৎ দীর্ঘতম হচ্ছে নীল, বৃহত্তম হচ্ছে আমাজন, আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। ইয়াং সিকিয়াং বা ইয়াংজে, এটা হচ্ছে চীনের টিবেটান প্লেট থেকে। ধরো যদি বলা হয় যে দৈর্ঘ্য অনুযায়ী পরপর সাজাতে বলে পৃথিবীর নদীগুলোকে, তাহলে প্রথমে 1 নম্বর দৈর্ঘ্য হচ্ছে বেশি নীল, তারপরে আমাজন, তারপর হচ্ছে ইয়াং সিকিয়াং। এরপর হচ্ছে মিসিসিপি মিসৌরি 6,275 কিমি, রেড রক মন্টানা থেকে হয়েছে তোমার উৎপন্ন হয়েছে। তাহলে বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ, বিশ্বের বৃহত্তম নদী হচ্ছে আমাজন। নীলনদ হচ্ছে আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ থেকে, আমাজন হচ্ছে আন্দিজ পর্বত থেকে, ইয়াং সিকিয়াং এর উৎপত্তি হচ্ছে চীনের টিবেটান প্লেট থেকে। তাই যদি বলা হয় এশিয়া দীর্ঘতম নদী, তাহলে কিন্তু বলতে হবে এশিয়া দীর্ঘতম নদী হচ্ছে তোমার ইয়াং সিকিয়াং, আর মিসিসিপি মিসৌরি হচ্ছে আমেরিকার দীর্ঘতম নদী। বিশ্বের বৃহত্তম নদী মোহনা দেখা যায় ওব নদীতে। হুয়াং হো কুনলুন পর্বত থেকে উৎপন্ন হয়েছে, হুয়াং হোকে চীনের দুঃখ বলা হয়। যেমন তিস্তাকে ত্রাসের নদী বলা হয়, তোমার দামোদরকে দুঃখের নদ বলা হয়, কোসিকে বিহারের দুঃখ বলা হয়, সেরকমই হুয়াং হোকে চীনের দুঃখ বলা হয়, বা হচ্ছে হলুদ নদী বা হচ্ছে পিত নদীও বলা হয়। নেক্সট হচ্ছে দেখো যে বাতাস। এখান থেকে বিভিন্ন প্রশ্ন আছে। চিনুক, চিনুক হচ্ছে রকি পর্বত থেকে উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে কি গরম ও শুষ্ক বাতাস। ফন, যেটা ফন এটা আল্পস পর্বতে দেখা যায়, এটা হচ্ছে কি গরম ও শুষ্ক। খামসিন এটা মিশরে উৎপন্ন হয়, এটা হচ্ছে গরম ও শুষ্ক। সিরক্কেন এটা হচ্ছে সাহারা থেকে ভূমধ্য মহাসাগরের দিকে প্রবাহিত হয়, গরম ও শুষ্ক। নরওয়েস্টার, নরওয়েস্টার হচ্ছে নিউজিল্যান্ড, এটাই হচ্ছে একমাত্র ঠান্ডা। ব্লিজার্ড তুন্দ্রা এলাকা দেখা যায়, এটাও ঠান্ডা। লেভেন্ডার স্পেন, এটা হচ্ছে গরম। ঘাস, ঘাস হচ্ছে স্টেপি, ইউরেশিয়া অর্থাৎ ইউরোপ এবং এশিয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যায়। প্রেইরি হচ্ছে উত্তর আমেরিকা। পম্পাস হচ্ছে আর্জেন্টিনা বা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা যেমন এর আগেবার WPSI তে পড়েছিল। ভেল দক্ষিণ আফ্রিকায় দেখা যায়। ডাউন্স হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে দেখা যায়। পৃথিবীর দেখো বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, বৃহত্তম হ্রদ, বৃহত্তম লার্জেস্ট কাস্পিয়ান। উচ্চতম মানে হচ্ছে হাইয়েস্ট, উচ্চতম হচ্ছে টিটিকাকা। গভীরতম ডিপেস্ট মানে হচ্ছে বৈকাল হ্রদ। আর বৃহত্তম মিষ্টি জলের যদি বলা হয় তাহলে হচ্ছে সুপিরিয়র। ইন্ডিয়ান পলিটি থেকে দেখো কিছু প্রশ্ন একদম এক ঝলকে করিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান পলিটি কোন দেশ থেকে কি সংবিধান নেওয়া হয়েছে? তো দেখুন যে আমেরিকা, আমেরিকা থেকে মৌলিক অধিকার, লিখিত সংবিধানের যে ধারণা, সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা, প্রস্তাবনা, তার মধ্যে সব থেকে বেশি মনে রাখবে মৌলিক অধিকার আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর লিখিত যে সংবিধান সেটা হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। প্রিয়াম্বেল বা প্রস্তাবনা যেটা সেটা হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, এক নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। সোভিয়েত রাশিয়া থেকে হচ্ছে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? যৌথ তালিকা এবং হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক। জাপান থেকে কি নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টের গঠন। দক্ষিণ আফ্রিকা থেকে হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। কানাডা থেকে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। এরপর হচ্ছে আয়ারল্যান্ড ভীষণ ইম্পর্টেন্ট, নির্দেশমূলক নীতি। আর জার্মানি থেকে হচ্ছে জরুরিকালীন পরিস্থিতি। মৌলিক অধিকার 12 থেকে 35 একদম ঠোঁটের আগালে থাকা যায়। 1 নম্বর হচ্ছে সাম্যের অধিকার, 14 থেকে 18। 14 নম্বর হচ্ছে আইনের চোখে সবাই সমান। 15 নম্বর হচ্ছে জাতি ধর্ম লিঙ্গ বা জন্মস্থানভেদে সবাই সমান। 16 নম্বর হচ্ছে সরকারি চাকরিতে সমানাধিকার। 17 নম্বর হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ, যেটা 1955 সালে এটা অপরাধ আইন পাস হয়েছিল।
18তে আছে কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। 14 থেকে 18 সাম্যের অধিকার হলো। এবার যে স্বাধীনতার অধিকার 19 থেকে 22, 19 থেকে 22 যেখানে 19-এর এ বি সি ডি করে করা আছে। 20 নম্বর হচ্ছে একই যে সময়ে অপরাধ ঘটছে সেই সময়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, এবং একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। আর যে সময় অপরাধ ঘটছে, আর যদি 2025 সালে যে নিয়ম আছে, ধরো কারো ফাইসালা হলো 2030 সালে 5 বছর পরে, তাহলে এখনকার নিয়মেই কি হবে, তার সেই সময়ে সেই শাস্তি হবে। 21 নম্বর কি আছে, আইনি নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করা যায় না। আর্টিকেল 21 এ 21 ভীষণ ইম্পর্টেন্ট, 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করা হয়। জাতীয় জরুরিকালীন পরিস্থিতিতে রাষ্ট্র মনে করলে 19 নম্বর ধারা সংকুচিত করতে পারেন, কিন্তু কোনোভাবে 20-21 করতে পারেন না। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। ওই 19 একক সভা সমিতি গঠন করা, তারপরে ভূখণ্ডে চলাফেরা করা, সেই জায়গাতে জাতীয় জরুরিকালীন পরিস্থিতিতে রাষ্ট্র ওটা লাগাম লাগাতে পারে, কিন্তু 20-21 কোনোভাবেই করা যায় না। অর্থাৎ যে সময় অপরাধ ঘটছে সেই সময়ের প্রচলিত ব্যবস্থা গ্রহণ করা। তারপরে 21 নম্বরে যে আইনি নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, এই জিনিসগুলোকে কোনোভাবেই লঙ্ঘন করা যায় না। 22 নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সত্বর তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। ওই ব্যক্তি ইচ্ছে মতো আইনজীবীর সঙ্গে পরামর্শ নিতে পারে, এবং ধৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24। 23-এ কি বলা আছে, বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো বা মানুষ কেনা বেচা দণ্ডনীয় অপরাধ। ভীষণ ইম্পর্টেন্ট। 24 নম্বর হচ্ছে 14 বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না, এটা আর্টিকেল 24-এ বলা আছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। 25-এ কি বলা আছে, পেশা বা জীবিকা গ্রহণের ক্ষেত্রে ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না। 26-এ বলা আছে ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা। 27 নম্বরে যে ধর্মীয় ক্ষেত্রে বা জোর করে চাঁদা আরোপ করা যাবে না। সংস্কৃতি ও শিক্ষার অধিকার 29 থেকে 30। 29-এ বলা আছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা, নাগরিকদের সকল সম্প্রদায়কে নিজ নিজ ভাষা, সংস্কৃতি, লিপি অধিকার দেওয়া হয়েছে। 30 নম্বর হচ্ছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার। 31 নম্বর ধারা অর্থাৎ সম্পত্তির অধিকারকে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 সালে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। এটি হচ্ছে বর্তমানে 300 তে রয়েছে। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার 32 থেকে 35। 32 কোন রকম বঞ্চনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার অধিকার, এটিকে হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন বি.আর. আম্বেদকর। এবং 33 নম্বর ধারা অনুযায়ী নির্দিষ্ট অধিকার সংশোধনের অধিকার পার্লামেন্টকে দেওয়া হয়েছে। নির্দেশমূলক নীতি 36 থেকে 51-তে রয়েছে। 36 থেকে 51 নির্দেশমূলক নীতি, যেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এটি জনকল্যাণমূলক নীতি, যেটা লিখেছেন জওহরলাল নেহরু, আর ডক্টর বি.আর. আম্বেদকর একে নোবেল ফিচার্স বলেছেন। তো নির্দেশমূলক নীতির 40টা মনে রাখবে ভালো করে, সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর 46 নম্বরটা মনে রাখবে এসসি, এসটি, ওবিসিদের অর্থনৈতিক অবস্থা বিষয়ে, এটা হচ্ছে 46-এ বলা আছে। মৌলিক কর্তব্য যারা, সেটা হচ্ছে আর্টিকেল 51-এ। এই ধারণাটি এসেছে রাশিয়ান সংবিধান থেকে। এটি ধারণা এনেছিলেন কি, শ্রীমতী ইন্দিরা গান্ধী। এই মৌলিক কর্তব্য, আর এটা গুলিয়ে ফেলবে না, মৌলিক কর্তব্য হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী, রাশিয়া থেকে এসেছে। আর নির্দেশমূলক নীতি হচ্ছে কি, লিখেছেন জওহরলাল নেহরু, এটা হচ্ছে তোমার 36 থেকে 51-তে, মানে জনকল্যাণমূলক নীতি। এবং এই মৌলিক কর্তব্য যেটা, সেটা হচ্ছে শরণ সিং কমিটির সুপারিশে হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে। তখন মৌলিক কর্তব্য 10টি ছিল, আর এখন 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে 11টি মৌলিক কর্তব্য হয়েছে। অর্থাৎ মৌলিক মৌলিক অধিকার আগে ছিল 7টা, সম্পত্তির অধিকার বাদ দিয়ে এখন হয়েছে 6টা। আর মৌলিক কর্তব্য আগে ছিল 10টা, এখন এই শিক্ষার অধিকার যেটা 2002 সালে যুক্ত হয়ে মৌলিক কর্তব্য বর্তমানে টোটাল রয়েছে 11টি। রাষ্ট্রপতি 61 নম্বর, ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতির অপসারণের ব্যাপার রয়েছে। তার কন্ডিশন হচ্ছে কি, যে উভয় কক্ষে মোট সদস্যের 2/3 পৃথকভাবে, উভয় কক্ষে মোট সদস্য 2/3-এর সম্মতি দরকার, তবেই রাষ্ট্রপতিকে তোমার পদচ্যুত করা যাবে। এই ঘটনাকে বলা হচ্ছে ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতির অপসারণ। দেখো, রাষ্ট্রপতির যে ক্ষমতা রয়েছে, অর্থ বিল ছাড়া অন্য বিলের ক্ষেত্রে তিনি পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত পাঠাতে পারেন। অর্থাৎ যে কোনো বিলকে তিনি পার্লামেন্টে পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন, বা তিনি দীর্ঘকাল স্থগিত করে রাখতে পারেন, এই সমস্ত ক্ষমতা রয়েছে। কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে নেই। তাই অর্থ বিল এটা একটা দিতে পারে যে কোন বিলকে তিনি পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন না,
সেটা হচ্ছে অর্থ বিলকে। কারণ এটি হচ্ছে অর্থ বিলের অর্থাৎ অর্থ বিল যেটা মানি বিল, অর্থ বিল সেটা হচ্ছে 110-এ রয়েছে, অর্থ বিল 110-এ রয়েছে। এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে লোকসভা, এবং হচ্ছে লোকসভার হচ্ছে স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে, লোকসভার স্পিকার। জরুরিকালীন যে পরিস্থিতি, জরুরি সংক্রান্ত রাষ্ট্রপতির যে ক্ষমতা, 352, দেখো 352 হচ্ছে জাতীয় জরুরি পরিস্থিতি, ন্যাশনাল এমার্জেন্সি। 356 হচ্ছে কোনো রাজ্যের রাজনৈতিক অচল অবস্থা যদি দেখা যায়, আর 360 হচ্ছে আর্থিক সংকট। রাষ্ট্রপতির যে ক্ষমতা রয়েছে শাস্তি কমানোর বা মৃত্যুদণ্ড রদ করা বা লঘু করা, সেটা কত নম্বর রয়েছে? 72-তে রয়েছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি সব থেকে বেশি দিন ধরে ছিলেন, 1950 থেকে 1962। এরপর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট হচ্ছে জাকির হোসেন। তারপর হচ্ছে ভারতের প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট ভি গিরি। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। এপিজে আব্দুল কালাম, এটা মনে রাখতে হবে, 11তম রাষ্ট্রপতি এবং 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত ছিলেন। এবং প্রতিভা দেবী পাটিল ভারতের 12তম রাষ্ট্রপতি এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি, 2007 থেকে 2012 ছিলেন। এবং রাজস্থানে তিনি প্রথম রাজ্যপাল হিসেবে ছিলেন। শ্রী প্রণব মুখার্জি ভারতের 13তম রাষ্ট্রপতি এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি। রামনাথ কোবিন্দ ছিলেন 2012 থেকে 2017 থেকে ছিলেন রামনাথ কোবিন্দ। এরপরে যে দেখো দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু একজন ভারতের রাজনীতিবিদ এবং হচ্ছে 15তম রাষ্ট্রপতি। ভীষণ ইম্পর্টেন্ট যে তিনি এর আগে 2015 সাল থেকে 21 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের নবম রাজ্যপালের দায়িত্ব পালন করেছিলেন। তার জন্ম হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জে। উপরাষ্ট্রপতি 63 নম্বর ধারা অনুযায়ী একজন উপরাষ্ট্রপতি থাকবে। এবং এখানে বলে দিই যে উপরাষ্ট্রপতি হচ্ছে লোকসভা রাজ্যসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। ভারতের নাগরিক হতে হবে, ন্যূনতম 35 বছর বয়স হতে হবে এবং রাজ্যসভায় সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। রাজ্যসভায় সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, 5 বছরের জন্য নির্বাচিত হন, তবে পুনরায় নির্বাচিত হতে পারেন। আর জিনিস কি উপরাষ্ট্রপতি পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। এটা একটা দিতে পারে যে রাজ্যসভার চেয়ারম্যানের পদ কে সামলান, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। লোকসভা ও রাজ্যসভার মোট সদস্যের 1/10 অংশকে কি বলা হয়? কোরাম বলা হয়। তার আগে থেকে আরেকটুকু বলে দিই যে লোকসভা, আচ্ছা রাজ্যসভা এখান থেকে বলি, যে রাজ্যসভা হচ্ছে 80 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে রাজ্যসভার সর্বাধিক সদস্য 250। বর্তমানে মোট সদস্য রয়েছে 245। 1952 সালে রাজ্যসভা গঠিত হয়েছিল। রাজ্যসভায় নির্বাচিত হতে গেলে সদস্যের বয়স ন্যূনতম দরকার 30 বছর। রাজ্যসভা হচ্ছে একটা পার্মানেন্ট বডি, স্থায়ী কক্ষকে ভাঙা যায় না। এখানে যে সদস্যরা নির্বাচিত হয় তারা 6 বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি 2 বছর অন্তর 1/3 করে অবসর নেয়। 83 ধারা অনুযায়ী, 83 নম্বর ধারা অনুযায়ী সেই শূন্য পদের জন্য নির্বাচন হয়। এখানে এসসি এসটি কোনো সংরক্ষণ নেই, আর হচ্ছে অর্থ বিল সংক্রান্ত কোনো ক্ষমতা নেই। রাজ্যসভা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তবে সরকারি কাজকর্মের আলোচনা করতে পারে। নতুন চাকরির সৃষ্টি করার, এটাও একটা দিতে পারে যে নতুন চাকরি সৃষ্টি করার ক্ষমতা কাদের আছে, সেটা হচ্ছে রাজ্যসভা সদস্যদের। এই যে লোকসভা হচ্ছে সর্বাধিক সদস্য যেটা, সেটা হচ্ছে 550 জন, তবে বর্তমানে রয়েছে 543 জন, মানে ম্যাক্সিমাম স্ট্রেন্থ 550 জন। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম 25 বছর দরকার। মেয়াদকালের সময় হচ্ছে 5 বছর। লোকসভাকে ভেঙে দেওয়া যায়। তাহলে পার্থক্য আমরা কি দেখলাম রাজ্যসভার সঙ্গে? রাজ্যসভা হচ্ছে 5 বছরের জন্য নির্বাচিত হন, রাজ্যসভায় 6 বছরের জন্য নির্বাচিত হন, লোকসভা হচ্ছে 5 বছরের জন্য নির্বাচিত হন। রাজ্যসভায় সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছর দরকার, লোকসভায় সদস্য হতে গেলে ন্যূনতম 25 বছর দরকার। এবং রাজ্যসভা হচ্ছে একটা পার্মানেন্ট বডি, মানে এটাকে ভাঙা যায় না, অবসর নেই। আর লোকসভা কি হচ্ছে যে নির্দিষ্ট সময়ের আগে ভেঙে দেওয়া যেতে পারে, বা হচ্ছে মেয়াদকাল যেটা সেটা হচ্ছে 5 বছর। আর লোকসভার কাজ পরিচালনা করার জন্য লোকসভা স্পিকার অর্থাৎ লোকসভার সভাপতি তিনি হচ্ছেন, লোকসভার সভাপতি হচ্ছে স্পিকার। আর রাজ্যসভার চেয়ারম্যান তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। তবে লোকসভার অধিবেশন আহ্বান স্থগিত রাখতে বা ভেঙে দিতে পারেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। লোকসভার প্রধান নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। লোকসভার প্রধান নেতা প্রধানমন্ত্রী। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন কে আহ্বান করেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন, সেটা হচ্ছে স্পিকার। তার মানে এই জায়গাতে অনেক কিছু ব্যাপার আছে। দেখো যে লোকসভার প্রধান নেতা প্রধানমন্ত্রী কোনো একটা আহ্বান করতে পারেন বা স্থগিত রাখতে পারেন বা ভেঙে দিতে পারেন, সেই কার ক্ষমতা? রাষ্ট্রপতি। আর লোকসভা রাজ্যসভার যৌথ অধিবেশনে আহ্বান করেন রাষ্ট্রপতি, কিন্তু সভাপতিত্ব করেন, যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন সেটা স্পিকার।
মানে লোকসভার সভাপতি হচ্ছে স্পিকার, আবার যৌথ অধিবেশনের সভাপতিত্ব স্পিকার। তাহলে আহ্বান করবে যৌথ অধিবেশন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। তারপর হচ্ছে কোনো অধিবেশন স্থগিত রাখতে পারেন বা ভেঙে দিতে পারেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। লোকসভা রাজ্যসভার মোট সদস্যের 1/10 অংশ না হলে সেটা অধিবেশন বাতিল হয়ে যায়, এটাকে বলা হয় যে কোরাম বলা হয়। স্পিকার কি হচ্ছে, লোকসভা সদস্যদের দ্বারা নির্বাচিত হন। এখানে আবার বলে দিই যে, আরেকবার মনে করে দিই যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন যদি বলা হয়, তাহলে রাষ্ট্রপতি হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং হচ্ছে বিধানসভা, এই তিনটে সদস্যদের দ্বারা নির্বাচিত হন। যদি বলা হয় উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, তাহলে উপরাষ্ট্রপতি হচ্ছে শুধু লোকসভা আর হচ্ছে রাজ্যসভার সদস্যদের দ্বারা। আর স্পিকার, একটু এখানে দেখতে পাচ্ছ, স্পিকার হচ্ছে শুধু লোকসভার সদস্যদের দ্বারা। এবং অর্থ বিভাগের ক্ষেত্রে, মানি বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত লোকসভার স্পিকারই নিতে পারে। এবং 108(4) ধারা অনুযায়ী যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার। টাই হলে অচলাবস্থা দিয়ে তিনি অচলাবস্থা কাটান। লোকসভার সদস্যদের সদস্যপদ খারিজ করার ক্ষমতা কার আছে, সেটা হচ্ছে স্পিকারের। এটা একটা জিনিস মনে রাখতে হবে, একটা যে লোকসভার সদস্যদের শপথ বাক্য পাঠ কে করেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে হয়তো শপথ বাক্য পাঠ বা নিয়োগ করেন হাইকোর্টে প্রধান বিচারপতি হতে পারে বা রাষ্ট্রপতি নিযুক্ত করেন, এরকম থাকে। তো এটা মনে রাখতে হবে যে লোকসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করেন, সেটা হচ্ছে স্পিকার। প্রথম স্পিকার হচ্ছে জি.ভি. মাভলঙ্কার, প্রথম ডেপুটি স্পিকার অনন্ত সায়না মায়াঙ্গার, প্রথম মহিলা স্পিকার হচ্ছে মীরা কুমার, 2009 থেকে 2013 ছিল। এবার হচ্ছে রাজ্যপাল, দেখো যে রাজ্যপাল গভর্নর 153 ধারা অনুযায়ী প্রতিটি অঙ্গরাজ্যে একজন রাজ্যপাল থাকবে। 155 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করেন। আর রাজ্যপাল হওয়ার জন্য ভারতের নাগরিক এবং 35 বছর বয়স হতে হবে, তবে লোকসভা বা বিধানসভার সদস্য হলে হবে না। এইখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে, যেমন কেন্দ্রের ক্ষেত্রে তোমার সাংবিধানিক আধিকারিক বা নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, সেরকম রাজ্যের ক্ষেত্রে সাংবিধানিক মানে প্রধান হচ্ছে, সেটা হচ্ছে রাজ্যপাল। রাজ্যপালের অনুমতি ছাড়া কোনো অর্থ বিল বিধানসভায় পেশ করা যায় না। এটা একটা ইম্পর্টেন্ট, যে বিধানসভার ক্ষেত্রে যখন প্রশ্ন আসবে তখন হচ্ছে রাজ্যপালের অনুমতি লাগবে, রাজ্যপালের অনুমতি ছাড়া হবে না। এবং রাষ্ট্রপতির সাইন ছাড়া যেমন কোনো বিলে যেমন আইনে পরিণত হতে পারে না, সেই রকমই রাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য সরকারের কোনো বিল আইনে পরিণত হতে পারে না। আর একটা জিনিস আমরা যেটা দেখলাম, 72 অনুযায়ী রাষ্ট্রপতির যে অধিকার আছে সেটা হচ্ছে কারো মৃত্যুদণ্ড রদ করা বা হচ্ছে শাস্তি কমিয়ে দিতে। সেই রকমই হচ্ছে 161 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড ছাড়া অপরাধীর দণ্ডাদেশ হ্রাস করতে পারেন রাজ্যপালের, এই ক্ষমতাটা রয়েছে। কিন্তু মৃত্যুদণ্ড একমাত্র অধিকার, মানে কমানোর ক্ষমতা বা রদ করার ক্ষমতা, সেটা রাষ্ট্রপতির হাতেই রয়েছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 140 থেকে 51 আর্টিকেলে রয়েছে। 1860 সালে প্রতিষ্ঠা হয়, এটা ভারতের সর্বোচ্চ হিসাব রক্ষক। অ্যাটর্নি জেনারেল 76, ভারতের সর্বোচ্চ আইনি উপদেষ্টা। এটা হওয়ার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা লাগে অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য। ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল হচ্ছে এম.সি. ম্যাকস্টেলভার্ট এবং বর্তমানে রয়েছে আর ভেঙ্কট রমণী। তারপর হচ্ছে নির্বাচন কমিশন 324 থেকে 329 রয়েছে, প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালের 25শে জানুয়ারি। নির্বাচন কমিশনের যারা কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর অথবা হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত। বর্তমানে নির্বাচন কমিশনার কে রয়েছে? জ্ঞানেশ কুমার। তো মোটামুটি সব সাবজেক্টই হলো, যেটা মেন চ্যাপ্টার বলতে পারো যে ইতিহাস, মানে মেন চ্যাপ্টার বলতে ইতিহাস, ভূগোল, এগুলো তো তোমরা আশা করি পড়ে নাও। তা দেখা যাক আর রাত্রের মধ্যে পারছি কিনা, যে ইতিহাস ভূগোল এটা করালেই মোটামুটি সব সাবজেক্ট, স্ট্যাটিক জিকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপাতত এখন রাখলাম, আর শরীর চলছে না আমার, তো এখানে শেষ করলাম।